এর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো বিড়াল, যেটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং কমলাকান্তের দপ্তর থেকে কিন্তু নেওয়া হয়েছে এই গল্পটি। তো চলো শুরু করা যাক আমাদের পাঠ্যর মূল আলোচনায়। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমন সময় একটু ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল, ম্যাও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। আচ্ছা, মার্জার মানে কিন্তু বিড়াল, ঠিক আছে। এখানে এই গল্পের মধ্যে কমলাকান্ত চক্রবর্তী এবং বিড়ালের মধ্যে কিন্তু কথোপকথন হচ্ছে, তাকে কেন্দ্র করেই কিন্তু এই গল্পটি। এবং কমলাকান্ত ছিলেন একজন আফিমখোর নেশাগ্রস্ত ব্যক্তি, যিনি হুকা টানতে টানতে এই সকল স্বপ্নগুলো ভাবছিলেন এবং দেখছিলেন, আর বিড়ালের সাথে কথোপকথন হচ্ছিল। তো চলো শুরু করা যাক। একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল, অর্থাৎ প্রসন্ন হচ্ছে গোয়ালার নাম, যে দুগ্ধ দিয়ে যায়, তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। কে উদরসাৎ করিয়াছে? সেই বিড়ালটা। আমি তখন ওয়াটারলুর মাঠে বুহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এক্ষণে মার্জার সুন্দরী, বিড়ালকে কিন্তু সে মার্জার সুন্দরী নামে মানে নাম দিয়েছেন আর কি। তো এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন, ম্যাও। বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল, বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মনে বিল ছেচে কেহ খায় কই। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার দুহিয়াছে প্রসন্ন। মানে মঙ্গলা নামে একজন গাভী ছিল, তার দুধ দিয়েছে কে? গোয়ালা প্রসন্ন। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলের কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলী কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়, ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। যষ্টি মানে এক ধরনের লাঠি, আর এটা নিয়ে আমাদের যে বক্তা তিনি বিড়ালের প্রতি ধাবমান হইলেন, অর্থাৎ তার চিরাচরিত একটা প্রাচীন বিশ্বাস যে বিড়াল যদি দুগ্ধ চুরি করে পালায়, দুগ্ধ খেয়ে পালায়, তাহলে তাকে লাঠি দিয়ে তাড়িয়ে মারতে হয়। তো যাই হোক, মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল, ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুকা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন। স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না। আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি, অর্থাৎ পার্থক্য কি? তোমাদের ক্ষুৎপিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙা লাঠি লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না।
তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। তোমাদের বিদ্যালয়ে সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি, পরোপকারী পরম ধর্ম। বিড়াল কিন্তু জ্ঞানের কথা বলে যাচ্ছে। আর এই গল্পের মধ্যে কিন্তু বিড়াল একজন পরোপকারী ধর্মাবলম্বী মানে জ্ঞানদাতা আর কি। তো তিনি সব সময় বলার চেষ্টা করেছেন এই সমাজকে তার মেসেজের মাধ্যমে যে সে বিড়াল হলেও কিন্তু সে চুরি এমনি এমনি করে না, পেটের জ্বালায় চুরি করে। আর তার থেকেও বড় চোর হলো যারা ধনী ব্যক্তি অর্থাৎ ধনতান্ত্রিক ব্যক্তি, যারা সমাজে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা কৃপণ, যারা অসহায়দের অবহেলা করে, যারা অসহায় পশু জীবদের খেতে দেয় না। তো ধনতান্ত্রিক এবং এখানে তোমার যারা হচ্ছে কৃপণ ব্যক্তি আর কি, ধনী ব্যক্তি, তাদের সাথে আর অসহায় ব্যক্তিদের সঙ্গে কিন্তু এখানে তুলনা করা হয়েছে। তা নিয়েই কিন্তু গল্প। অর্থাৎ বিড়াল আমাদের এখানে মার্জার হিসাবে কিন্তু সকলকে জ্ঞান দিতে এসেছে আর বোঝানোর চেষ্টা করেছে যে পরোপকারী মানুষের পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। আমি তোমার ধর্মের সহায়। দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি। খাইতে পাইলে কে চোর হয়। দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তৎপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? এটাই কিন্তু বিড়ালের অভিযোগ। দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হায়। দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতরছি কে হইবে? দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে? বরং জোর হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ। দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। দেখো আমাদিগের দশা, দেখো দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমার চারিদিক দৃষ্টি করিতেছি। কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভারসার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি, তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। আর আমাদিগের দশা দেখো, আহারাভাবে উদরকৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারাভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও। খাইতে পাই না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে। খাইতে দাও, নহিলে চুরি করিব। আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর
ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আইসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থাম থাম মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, অর্থাৎ সমাজতান্ত্রিক। আচ্ছা, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালা নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাহাতে সমাজে ধনবৃদ্ধি হইবে না। মার্জার বলিল, না হইল তো আমার কি? সমাজের ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে, আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়ালকে বুঝানো দায় হইল যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিন উপবাস করিবেন, তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিন উপবাস করিয়া দেখো, তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহ তবে পাঠ্যার্থে তোমাকে আমি নিউমান ও পার্করের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক না হোক আফিঙ্গের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্নকাল কিছু ছানা দিবে বলিয়াছে। জলযোগের সময়ে আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব, অদ্য আর কাহারও হাড়ি খাইও না। বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও, 1 সরিষাভর আফিঙ্গ দিব। মার্জার বলিল, আফিঙ্গের বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। শ্রী কমলাকান্ত চক্রবর্তী। আচ্ছা, তো এখানেই গল্পের পরিসমাপ্তি। তো পরের পার্টের মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। দেখো, শর্টলি একটু বলে দিই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে তোমার 26শে জুন এবং 1838 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যু হয়েছেন 8ই এপ্রিল 1894 সালে। তিনি ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। বাংলা গদ্য উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা উপন্যাসিক হিসেবে গণ্য করা হয়, তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তৎকালীন সময়ের প্রথা ও সংস্কার আন্দোলন, হিন্দু ধর্মের পুনরুত্থান, হিন্দু ধর্মের রক্ষণশীলতা, প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল ভাবধারার অভাব, সমাজতান্ত্রিক ভাবধারার প্রাধান্য প্রভৃতি হল ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে আর্থসামাজিক পটভূমিকা, এবং এই পটভূমিকায় বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট। দেখো, তোমরা যতই সাজেস্টিভ টাইপ সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর মুখস্থ করে যাও না কেন, তোমাদের এই পড়াগুলোই কিন্তু টেক্সটের পড়াগুলোই কাজে লাগবে। তো ডিটেলসে আমি কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। শুধু এটুকু জেনে রাখো যে বিড়াল অর্থাৎ মার্জার এবং কমলাকান্ত চক্রবর্তীর মধ্যেই কিন্তু এই কথোপকথন এখানে হয়, যার মাধ্যমে সমাজকে মেসেজ দিতে চায় বিড়াল যে অসহায়দেরকে সবসময় সাহায্য করা উচিত, কারণ পরোপকারী মানব ধর্ম। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।